হ্যালো ডিয়ার, ওয়েলকাম অল অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাসেস। আজকের যে টপিকটি আমরা পড়ব সেটি হলো গিয়ে ট্রেসিং চেঞ্জেস থ্রো 1000 ইয়ার্স, বিগত সহস্রাব্দের লক্ষণীয় পরিবর্তন। আর এটি এনসিইআরটি ক্লাস 7 হিস্ট্রি থেকে। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে যাব যে সোশ্যাল স্টাডি রিলেটেড কোনো ভিডিও ক্লাস 6, 7, 8, 9, 10 তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আর সম্পূর্ণ বাংলায় আলোচনা করা। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করতে বলবে না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট একটা ম্যাপ দেওয়া আছে, দেখো। ইট ওয়াজ made in the year 1154 CE, means Christian era, by Arab geographer al-Idrisi. তো এটা এই ম্যাপটা তৈরি করেছিল al-Idrisi. The section produced here in a detail of the Indian subcontinent from his larger map of the world. তো এখানে ইন্ডিয়ান ম্যাপটা দেখানো হয়েছে, আর ম্যাপ টুতে দেখানো হয়েছে যে ম্যাপ টুটা 1720 ড্র করা হয়েছে বাই ফ্রেঞ্চ কার্টোগ্রাফার। তো এটা ফ্রেঞ্চ কার্টোগ্রাফার এর দ্বারা এটা অঙ্কিত হয়েছিল। দ্য টু ম্যাপস আর কোয়াইট ডিফারেন্ট ইভেন দো দে আর অফ দ্য সেম এরিয়া। দুইটা ম্যাপই আলাদা আলাদা, বাট সেম এরিয়া। In al-Idrisi's map, South India is where we could accept to find North India. তো al-Idrisi's ম্যাপে যেখানে সাউথ ইন্ডিয়া আছে সেখানে অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়া থাকার কথা। অ্যান্ড শ্রীলঙ্কা ইজ দ্য আইল্যান্ড অ্যাট দ্য টপ। শ্রীলঙ্কা টপ মিন্স উপরে দেখানো হয়েছে। প্লেস নেমস আর মার্কড ইন আরবিক। এই যে এখানে নামগুলো সবগুলো আরবিক ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। দিস ইজ ম্যাপ 2. Here is Sri Lanka, and in map 1 we can see this portion. Okay, then and there are some well-known names like Kanauj in Uttar Pradesh. In map 2 was made early 600 years after map 1. So map 1 যখন আঁকা হয়েছিল এর 600 ইয়ার্স পরে ম্যাপ টুটা আঁকা হয়েছিল, ডিউরিং হুইচ টাইম ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবকন্টিনেন্ট হ্যাড চেঞ্জড কনসিডারেবলি। তো আমাদের এই সাবকন্টিনেন্ট সম্বন্ধে ইনফরমেশন চেঞ্জ হতে শুরু করেছিল। দিস ম্যাপ সিমস মোর ফ্যামিলিয়ার টু আস অ্যান্ড দ্য কোস্টাল এরিয়াস ইন পার্টিকুলার আর সারপ্রাইজিংলি ডিটেলড। তো কোস্টাল এরিয়াটা ভালো করে ডিটেইল ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। দিস ম্যাপ ওয়াজ মেড বাই ইউরোপিয়ান সেলর্স অ্যান্ড মার্চেন্টস অন দেয়ার ভয়েজ। যখন আমাদের ইন্ডিয়াতে তারা এসেছিল তখন সেটা ড্র করা হয়েছিল। ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট সায়েন্স অফ কার্টোগ্রাফি ডিফার্ড ইন 2 পিরিয়ডস। তো দুইটা পিরিয়ডে কার্টোগ্রাফির ডেফিনেশনটা মিনস ডিফার্ড করতো। When historians read documents, map and text from the past, they have to sensitive to the different historical backgrounds. তো যখন হিস্টোরিয়ানরা সেই ম্যাপগুলো পড়ে তখন বিভিন্ন বিষয় মিনস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, দ্য কনটেক্সট ইন দ্য ইনফরমেশন ইন হুইচ ইনফরমেশন অ্যাবাউট দ্য পাস্ট ওয়াজ প্রডিউসড, যেখানে অতীত সম্বন্ধে ইনফরমেশন দেওয়া থাকে। নিউ অ্যান্ড ওল্ড টার্মিনোলজি, যে যে টার্মগুলো ইউজ করা হয়, ওয়ার্ডগুলো ইউজ করা হয়। ইন দ্য কন্টেক্সট ইন হুইচ ইনফরমেশন ইজ প্রডিউসড চেঞ্জেস উইথ টাইম। হোয়াট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিংস। তো ঐতিহাসিক দলিলপত্রাদি থেকে দেখা যায় যে যুগে যুগে উল্লেখযোগ্যভাবে পরিভাষাগত পরিবর্তন ঘটেছে দেশে দেশে। তো উদাহরণস্বরূপ বলা যায় আধুনিক পার্সিয়ান ভাষার যথেষ্ট পরিবর্তন হয়েছে মধ্যযুগের তুলনায়। মিনস হিস্টোরিক্যাল records exist in a variety languages which have changed considerably over the years. Medieval Persian, for example, is different from modern Persian. তো মধ্যযুগের যে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ সেটা মডার্ন যুগের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ডিফার করে। The differences is not just with regard to grammar and vocabulary.
শুধু গ্রামার আর ভোকাবুলারি মিনস ওয়ার্ড এর মধ্যে ডিফারেন্সেস না, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অলসো চেঞ্জ ওভার টাইম। তো শব্দের অর্থ মিনস সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। Take the term Hindustan. For example, today we understand it as India. তো হিন্দুস্তান সম্বন্ধে আমরা এখন বুঝি যে এটা ইন্ডিয়া, দ্য মডার্ন নেশন স্টেট। ওয়েন দ্য টার্ম ওয়াজ ইউজড ইন দ্য 13th সেঞ্চুরি, যখন এটা 13th সেঞ্চুরিতে ইউজ করা হয়েছে বাই মিনহাজ ই সিরাজ, এ ক্রনিকলার মিনস যে ইতিহাস লেখে, who wrote in Persian, he meant that areas of Punjab, Haryana, the lands between the Ganga and Yamuna. তো হিন্দুস্তান বলতে কোন জায়গাটাকে বোঝানো হতো? পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড গঙ্গা যমুনার মাঝখানের জায়গাটাকে হিন্দুস্তান বলা হয়েছিল। He used the term in a political sense for land that were a part of the dominion of Delhi Sultanate. তো হিন্দুস্তান বলতে দিল্লি সুলতানদের অধীনে যেই জায়গাটা ছিল সেটাকে বোঝানো হয়েছিল ওনার ভাষায়। The areas included in this term shifted with the context of the Sultanate, but the term never included South India. তো এরিয়াটা কি হয়েছে? The area included this term shifted with the extent of the Sultanate. তো এরিয়াটা চেঞ্জ হয়েছে, যেমনভাবে সুলতানদের রাজত্ব মিনস তাদের জায়গা চেঞ্জ হতে শুরু করলো, এরিয়াটাও চেঞ্জ হয়েছে, বাট সাউথ ইন্ডিয়াটা এটার সাথে ইনক্লুড ছিল না। By contrast, in the early 16th century, Babur used Hindustan to describe the geography, the fauna and the culture, the inhabitants of the South India. তো বাবরের সময় সাউথ ইন্ডিয়াটা কেউ মানে অ্যাড করা হয়েছিল। মিনস 16 শতকে বাবর হিন্দুস্তান শব্দের দ্বারা বোঝাতে চেয়েছেন এই উপমহাদেশের ভূগোল, জনপ্রাণী এবং তাদের সংস্কৃতিকে। As we will see later in the chapter, this was somewhat similar to the way the 14th century poet Amir Khusro used the word Hind. তো আরও 200 বছর আগে 14দশ শতকে উর্দু কবি আমির খসরু, যিনি ভারতের তুতাবাকি নামে পরিচিত, ভারতবর্ষ সম্পর্কে হিন্দু শব্দটি ব্যবহার করেন। The term Hindustan did not carry the political and national meanings which we associate with it today. তো এখানে ইন্ডিয়া শব্দটি দ্বারা সারা ভারতের ভৌগোলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক মানচিত্রকে যতটা ব্যাপকভাবে বোঝানো হয়, হিন্দুস্তান শব্দটিতে ততটা ব্যাপকতা নেই। Historians today have to careful about the terms they used because they meant different things in the past. তো পরিভাষা প্রয়োগে ঐতিহাসিকরা বর্তমানে অনেক সচেতন, আর কারণ এর দ্বারা অতীতের অনেক কিছুকে বোঝানো হয়। For example, a simple term like foreigner, it is used today to mean someone who is not an Indian. তো ফরেনার বলতে বিদেশি, বাট এখন যেটা ইউজ করা হয় সেটা হলো গিয়ে যারা ইন্ডিয়ান না তাদেরকে ফরেনার বলি আমরা। In the medieval period, a foreigner was any stranger who appeared, say, in a given village. তো ফরেনার বলতে কাকে বোঝানো হতো? যারা পার্টিকুলার একটা ভিলেজের বাইরে থেকে আসতো। সামওয়ান হু ওয়াজ নট এ পার্ট অফ দ্যাট সোসাইটি অর কালচার, যে সেই সমাজ বা সংস্কৃতির পার্ট না, তাকেই ফরেনার বলা হতো। A city dweller therefore might have regarded a forest dweller as a foreigner. তো যে সিটিতে থাকে তারা একজন যে জঙ্গলে থাকে তাকে ফরেনার বলবে, বাট two peasants living in the same village are not foreigners. তো দুইজন পিজেন্ট মিনস কৃষক যদি গ্রামে থাকে তারা ফরেনার হবে না, টু ইচ আদার, একজন আরেকজনকে ফরেনার বলবে না, ইভেন দো দে হ্যাভ হ্যাড ডিফারেন্ট রিলিজিয়াস অর কাস্ট ব্যাকগ্রাউন্ড, যদিও তাদের রিলিজিয়াস আর কাস্ট ব্যাকগ্রাউন্ড সেম না তারপরেও।
historians and their sources. Histories use different types of sources to learn about the past depending upon the period of their study and nature of their investigation. তো ইতিহাস রচনায় ঐতিহাসিকগণ বিভিন্ন সময়ে প্রাপ্ত ঐতিহাসিক উপাদান সমূহের ব্যবহার করেছেন, অর্থাৎ ঐতিহাসিক গবেষণায় এই সকল উপাদানের গুরুত্ব যথেষ্ট গুরুত্ব আছে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে গুপ্ত ডাইনাস্টি সম্বন্ধে পড়েছিলাম অ্যান্ড হর্ষবর্ধন সম্বন্ধে পড়েছিলাম, আর এই ক্লাসে আমরা পড়ব রাফলি 1000 years মিনস 700 to 750 years। তো এখানে আমরা দেখব যে historians for the study of this period means they use various sources. They still rely on coins, inscriptions, architecture, textual records for information. তারা কি করে inscriptions ইউজ করে, মুদ্রা, লিপি, স্থাপত্য শিল্প, এইসব উপাদানগুলি তারা ইউজ করে। দে স্লোলি ডিপ্লেসড আদার টাইপস অফ অ্যাভেলেবল ইনফরমেশন। তারা আস্তে আস্তে প্রাচীন যুগের তুলনায় এই সময়ে প্রাপ্ত লিখিত উপাদানের উপর অনেক বেশি পরিমাণ ডিপেন্ড করে। থ্রু দিস পিরিয়ড পেপার গ্রাজুয়ালি বিকাম চিপার অ্যান্ড মোর ওয়াইডলি অ্যাভেলেবল। তো পেপার যে কাগজপত্রে যেগুলো লেখা থাকে সেটা বেশি অ্যাভেলেবেল এখানে। পিপল ইউজ ইট টু রাইট হোলি টেক্সট, chronicles of rulers, letters and teachings of saints, petitions and judicial records, and for registers of accounts and taxes. তো তারা কি কি ইউজ করতো, যেমন হলি টেক্সট মিনস সাধু সন্তের দ্বারা লেখা বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ, ক্রনিকলার্স অফ রুলার্স কোন রাজা কখন রাজত্ব করেছে, লেটার্স অ্যান্ড টিচিংস অফ সেন্টস, সেন্ট মিনস সাধু সন্ন্যাসীরা যে লেটার বা টিচিংস দিত, পিটিশনস অ্যান্ড জুডিশিয়াল রেকর্ডস মিনস আইনি ব্যবস্থার জন্য যে রেকর্ডগুলো তারা ইউজ করতো সেগুলা। ম্যানুস্ক্রিপ্টস মিনস ম্যানুস্ক্রিপ্টস হলো গিয়ে হাতের লেখা বই, কালেক্টেড বাই দ্য ওয়েলদি পিপল, রুলার্স অ্যান্ড মোনাস্টারিজ অ্যান্ড টেম্পলস। তো ম্যানুস্ক্রিপ্ট হলো গিয়ে যে পাণ্ডুলিপি হয়, হাতের লেখা বই হয়। নথিপত্র ইতিহাস রচনায় ঐতিহাসিকদের বিস্তৃত তথ্য সরবরাহ করে। দিস ম্যানুস্ক্রিপ্টস অ্যান্ড ডকুমেন্টস প্রোভাইড এ লট অফ ডিটেল ইনফরমেশন। এই ম্যানুস্ক্রিপ্টগুলা মিনস পাণ্ডুলিপিগুলা আর যে ভেরিয়াস কাইন্ডস অফ ডকুমেন্ট ছিল সেগুলা ভীষণভাবে আমাদেরকে হেল্প করে। দেয়ার ওয়াজ নো প্রিন্টিং প্রেস, তখন প্রিন্টিং প্রেস ছিল না। ইন দোজ ডেজ সো স্ক্রিপ্টস কপিড ম্যানুস্ক্রিপ্টস বাই হ্যান্ড। তো তারা হাতে লিখতো এগুলা ম্যানুস্ক্রিপ্টগুলা। দেন সামটাইমস ইউ ক্যান নট রিড ইউর ফ্রেন্ডস হ্যান্ড রাইটিং অ্যান্ড আর ফোর্স টু গেস হোয়াট ইজ রিটেন। কখনো কখনো এমন হয় হয়তো বা তোমাদের সাথে যে তোমার ফ্রেন্ড স্কুল থেকে কিছু একটা লেখে নিয়ে আসলো আর তুমি সেটা বুঝতে পারছো না এবং গেসিং করে লিখছো। অ্যাজ এ রেজাল্ট দেয়ার আর স্মল বাট সিগনিফিক্যান্ট ডিফারেন্সেস ইন ইউর কপি অফ ইউর ফ্রেন্ডস ওয়ার্ক। তো তাই তোমার ফ্রেন্ড যা লেখলো আর তুমি যা লেখলা সেটার মধ্যে একটু ডিফারেন্সেস থাকে। ম্যানুস্ক্রিপ্ট কপিং ইজ সামহোয়াট সিমিলার। তো ম্যানুস্ক্রিপ্টকে কপি করে লেখা এমনই ডিফারেন্সেস তৈরি হতে পারে। As scribes copied manuscripts, they also introduced small changes, a word here. তো তারা লেখার সময় কিছু কিছু চেঞ্জ হয়ে যায়। a sentence there, তো এখানে ওয়ার্ড চেঞ্জ করে ওইদিকে সেন্টেন্স চেঞ্জ করে। These small differences grew over centuries of copying until manuscript of the দেখো এটা হলো গিয়ে ম্যানুস্ক্রিপ্টের লেখা কীরকম থাকে। সাম টেক্সট বিকাম সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। তো টেক্সটগুলো কী হয়, আগে যে টেক্সটটা ছিল সেটা থেকে কপি করে আরেকটা টেক্সট বানানো হয়েছে, সেটার মধ্যে একটু ডিফারেন্সেস চলে আসে। দিস ইজ এ সিরিয়াস প্রবলেম বিকজ উই রেয়ারলি ফাইন্ড দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য অথর টুডে। তো তখন সময় ম্যানুস্ক্রিপ্ট যে লিখেছিলেন সেই ম্যানুস্ক্রিপ্টটা এখন যে লেখা হয়েছে পুনরায় সেটার সাথে কোনো অনেকটাই তফাৎ থাকে। উই আর টোটালি ডিপেন্ডেন্ট আপন দ্য কপিজ মেড বাই লেটার স্ক্রিপ্টস। তো আমরা ম্যানুস্ক্রিপ্ট যে
যেভাবে লেখা হয়েছে সেগুলোকে আমরা পড়তে পারি না। তো নতুন স্ক্রিপ্ট দিয়ে যেগুলো লেখা হয়েছে সেগুলো তো আমরা অ্যাকচুয়ালি ওই পুরান ম্যানুস্ক্রিপ্টগুলো পড়তেই পারি না, আর আসল কী হয়েছিল সেটা জানতেই পারি না। অ্যাজ এ রেজাল্ট, historians have to read different manuscripts versions of the same text to guess what the author had originally written. তার জন্য যারা ম্যানুস্ক্রিপ্ট লেখে তারা বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট পড়ে গেস করে যে অ্যাকচুয়ালি কী লেখা ছিল সেখানে। On the occasion, authors revised their chronicles at different times. তো অথর কী করে সেগুলোকে রিভাইজ করে, ক্রনিকেলগুলো রিভাইজ করে, মিনস টাইমটা। দ্য 14th সেঞ্চুরি ক্রনিকলার জিয়াউদ্দিন বারানি, তো উনি কোন সময়ের ক্রনিকলার ছিলেন? জিয়াউদ্দিন বারানি, মিনস 14th century, wrote his chronicle first in 1356 and another version 2 years later. তো উনি প্রথম ফার্স্ট ভার্সনটা 1356-এ লিখেছে অ্যান্ড পরেরটা 2 বছর পরে লিখেছে। দ্য টু ডিফার ফ্রম ইচ আদার, বাট হিস্টোরিয়ান ডিড নট নো অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ ফার্স্ট ভার্সন আনটিল দ্য 1960। কিন্তু হিস্টোরিয়ানরা সেই কথাটা জানতো না, 1960 অবধি তারা এই কথাটা জানতো না যে দুই রকমের আছে আর দুটোটাই ডিফার করে। ইট রিমেইন লস্ট ইন লার্জ লাইব্রেরি কালেকশনস, সেটা বড় লাইব্রেরিতে কোথায় মিনস ছুপানো ছিল। নিউ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্রুপ, নতুন সামাজিক এবং রাজনৈতিক গোষ্ঠী। দ্য স্টাডি অফ দ্য 1000 years between 700 to 1750 is a huge challenge to historians, largely because of the scale and variety of developments that occurred over the period. তো হিস্টোরিয়ানদের কাছে এই 1000 বছরের যে ইতিহাস সেটা একটা মিনস চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, মানে নতুন করে লেখা। At different monuments in this period, new technologies made their appearance. তো ওই সময়ে বিভিন্ন প্রযুক্তিবিদ্যা পরিবর্তন করতে থাকে ওই সময়ের যত অতিবাহিত হতে ছিল। লাইক দ্য পার্সিয়ান হুইল ইন ইরিগেশন, পার্সিয়ান হুইল তখন ইরিগেশনের জন্য ইউজ করা হতো। দ্য স্পাইনিং হুইল ইন ওয়েভিং অ্যান্ড ফায়ার আর্মস ইন কম্বাট, তো যে জলসেচের জন্য পার্সিয়ান চক্র, কাপড় বোনার জন্য চক্র, যুদ্ধের আগ্নেয়াস্ত্র ইত্যাদি। নিউ ফুডস অ্যান্ড বেভারেজেস অ্যারাইভড ইন দ্য সাবকন্টিনেন্ট, নতুন নতুন ফুড, খাদ্য এবং বেভারেজেস মিনস পানীয় আমাদের এই সাবকন্টিনেন্টে আসতে শুরু করে। ফর এক্সাম্পল পটাটো, কর্ন, চিলিজ, টি অ্যান্ড কফি, দিস আর কাম ফ্রম দ্য foreign country. Remember that all these innovations, new technologies and crops came along with the people. এবং সেগুলো এসছে মানুষের সাথে, মানুষ যখন আমাদের এখানে আসতে শুরু করলো এগুলো তাদের সাথে করে নিয়ে এসছে। অ্যাজ এ রেজাল্ট, দিস ওয়াজ এ পিরিয়ড অফ ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল অ্যান্ড কালচারাল চেঞ্জেস। তো সেখানে ওই সময়ে অর্থনীতি, রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক সব কিছু চেঞ্জ হতে শুরু করলো। দিস ওয়াজ অলসো এ পিরিয়ড অফ গ্রেট মোবিলিটি, এই সময়টা ছিল একটা গতিশীলতার যুগ। গ্রুপস অফ পিপল ট্রাভেলড লং ডিস্টেন্সেস ইন সার্চ অফ অপরচুনিটি, তো দলে দলে মানুষ সুযোগ সুবিধার সন্ধানে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে শুরু করলো। দ্য সাবকন্টিনেন্ট হ্যাল্ড ইমেন্স ওয়েলথ অ্যান্ড পসিবিলিটিস ফর পিপল টু কার্ভ এ ফরচুন, তো এই আমাদের সাবকন্টিনেন্ট সম্পদে প্রাচুর্যময় ছিল এবং নিজেদেরকে বিত্তশালী করবার সমস্ত সুযোগই ছিল এই যুগে আমাদের এই সাবকন্টিনেন্টে। ওয়ান গ্রুপ অফ পিপল হু বিকেম ইম্পর্টেন্ট ইন দিস পিরিয়ড ওয়ার দ্য রাজপুত, তো এ গ্রুপ অফ পিপল ওয়ার বিকেম ভেরি ফেমাস, তাদের নাম ছিল রাজপুত। এ নেম ডেরিভড ফ্রম রাজপুত্র, তো এই নামটা এসছে রাজপুত্র থেকে। রাজপুত্র মানে কি? দ্য সন অফ এ রুলার, শাসকের ছেলে। বিটুইন দ্য 8th and the 14th century, 8th and 14th century, the term was applied more generally to a group of warriors who claimed Kshatriya caste status. তো সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে
এই রাজপুত্র নামটা ক্ষত্রিয় কাস্টের সাথে জড়িত হয়ে গেল। দ্য টার্ম ইনক্লুডেড not just ruler, chieftain, but also soldiers and commanders who served in the armies different monarchs all over the subcontinent. এই অভিধাটি শুধুমাত্র যে শাসক শ্রেণী বা কোনো উপজাতীয় দলপতিরাই ব্যবহার করতো এমন না, রাজাদের অধীনে কর্মরত সেনাপতি ও সৈনিকগণও সেটা ব্যবহার করত। এ chivalric code of conduct, extreme valor and great sin of loyalty were the quality attributed to Rajput by their poets and bards. তো কি হয়েছিল, রাজপুতদের অসীম সাহসিকতা মানে মিন্স বীরত্বের কথা, শৌর্য ইত্যাদি সম্পর্কে কবি সাহিত্যিকরা অনেক কাব্য ও বীরগাথা রচনা করেছেন। Other groups of people such as Marathas, Sikhs, Jats, Ahoms, Kayasthas, a caste of scribes and secretaries, also use the opportunities of the age to become politically important. তখন তারাও politically important হয়েছিল কারা? মারাঠা, শিখ, জাট and Ahoms. Throughout this period there was a gradual changes of forest and extension of agriculture. তখন মিন্স ফরেস্টের এক্সটেনশনটা ফরেস্ট ক্লিয়ারিং করে এগ্রিকালচার এক্সটেনশন মিন্স এগ্রিকালচারের জায়গা বাড়ানোর কাজ খুব দ্রুত গতিতে চলছিল। এ চেঞ্জ ফাস্টার অ্যান্ড মোর কমপ্লিট ইন সাম এরিয়াস দেন ইন আদার্স। চেঞ্জেস ইন দেয়ার হ্যাবিটেট ফোর্সড মেনি ফরেস্ট ডুয়েলার্স টু মাইগ্রেট। তো তাদের হ্যাবিটেট মিন্স ফরেস্ট ডুয়েলার মিন্স জঙ্গলে যারা থাকতো তাদের হ্যাবিটেট চেঞ্জ হতে শুরু করলো এবং তারা ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হলো। আদার্স স্টার্টেড টিলিং দ্য ল্যান্ড অ্যান্ড বিকেম পিজেন্টস। তো অন্যরা কী করতে শুরু করলো, ল্যান্ড টিলিং করতে শুরু করলো এবং কৃষক পরিণত হয়ে গেল। দিস নিউ পিজেন্টস গ্রুপস গ্র্যাজুয়ালি বিগান টু বি ইনফ্লুয়েন্সড বাই রিজিওনাল মার্কেটস, চিফটেন্স, প্রিস্ট, মোনাস্টারিজ অ্যান্ড টেম্পলস। এই নতুন কৃষক শ্রেণী ক্রমে আঞ্চলিক বাজারসমূহ, মঠ, মন্দির প্রভৃতি স্থানে নিজেদের প্রাধান্য বিস্তার করে। দে বিকেম পার্ট অফ লার্জ কমপ্লেক্স সোসাইটিস। তারা বড় সমাজ ব্যবস্থার একটা পার্ট হয়ে গেল। অ্যান্ড ওয়ার রিকোয়ার্ড টু পে ট্যাক্সেস অ্যান্ড অফার গুডস অ্যান্ড সার্ভিসেস টু দ্য লোকাল লর্ডস। তো তারা ট্যাক্স দিতে শুরু করলো লোকাল লর্ডস মিন্স যারা রুলার ছিল, ছোটো ছোটো রুলার ছিল লোকালে। অ্যাজ এ রেজাল্ট সিগনিফিক্যান্ট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডিফারেন্সেস মাস্ট অ্যামং দ্য পিজেন্টস। তার জন্য কৃষকদের মধ্যে একটা ডিফারেন্সেস আসতে শুরু করলো। সাম প্রসেসড মোর প্রোডাক্টিভ ল্যান্ড, কারোর বেশি ফলনশীল জায়গা ছিল। আদার অলসো ক্যাপ্ট ক্যাটেল অ্যান্ড সাম কম্বাইন্ড আর্টিসানাল ওয়ার্ক। তো কারোর কাছে পশু ছিল, গবাদি পশু ছিল, কারো আর্টিসিয়ান ওয়ার্ক করতে শুরু করলো উইথ এগ্রিকালচার অ্যাক্টিভিটি ডিউরিং দ্য লিন সিজন। তো যেই সময় এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করাটা দুঃসাধ্য হয়ে উঠত তখন তারা বিভিন্ন আর্টিসানালমূলক কাজ করত। এজ সোসাইটি বিকেম মেজর ডিফারেন্সিয়েটেড, পিপল ওয়ার গ্রুপড ইন্টু জাতিস অ্যান্ড সাবকাস্ট অ্যান্ড র্যাঙ্কড অন দ্য বেসিস অফ দ্য ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড দেয়ার অকুপেশনস। তো তখন সমাজ ব্যবস্থায় জাতি কীভাবে, কাস্ট কীভাবে, সাবকাস্ট কীভাবে তৈরি হলো, তারা যেই কাজ করত আর তাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটার উপর ডিপেন্ড করে কাস্ট হতো। ফর এক্সাম্পল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। র্যাঙ্কস ওয়ার নট ফিক্সড পারমানেন্টলি। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলা ফিক্সড ছিল না। ভেরিড অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার, ইনফ্লুয়েন্স অ্যান্ড রিসোর্সেস কন্ট্রোল বাই দ্য মেম্বার্স অফ দ্য জাতি। তো তাদের কাছে সম্পদ কতটুকু ছিল, সেটার তাদের কাছে শক্তি কতটুকু ছিল সেটার উপর ডিপেন্ড করে তাদের র্যাঙ্ক চেঞ্জ হতো। দ্য স্ট্যাটাস অফ দ্য সেম জাতি কুড ভেরি ফ্রম এরিয়া টু এরিয়া। তো জাতি বিভিন্ন এরিয়াতে তাদের স্ট্যাটাসটা চেঞ্জ হতো। জাতিস ফ্রেম দেয়ার ওন রুলার্স অ্যান্ড রেগুলেশনস টু ম্যানেজ দ্য কন্ডাক্ট অফ দেয়ার মেম্বার্স। তো জাতি কী করতো যে তাদের নিজেদের নিয়ন্ত্রণ করবার জন্য আইন কানুন রচনা করত। These regulations were enforced by the assembly of leaders described in some areas as the জাতি পঞ্চায়েত। তো
এই সকল আইনকানুন বলবৎ করার জন্য জাতি পঞ্চায়েত গঠন করা হতো। বাট জাতিস ওয়ার অলসো রিকোয়ার্ড টু ফলো দ্য রুলস অফ দেয়ার ভিলেজেস। তো জাতি তাদের মানে গ্রামের যে রুলসগুলো সেগুলোকে ফলো করতে বাধ্য থাকতো। সেভারাল ভিলেজেস ওয়ার গভর্নড বাই দ্য চিফটেন। আর কোনো কোনো গ্রাম আবার গ্রাম্য দলপতিরা শাসন করতেন। টুগেদার দে ওয়ার অনলি ওয়ান স্মল ইউনিট অফ এ স্টেট। তো তারা একসাথে ছোট্ট একটি রাষ্ট্রের ক্ষুদ্র ইউনিট মাত্র ছিল। তো তারপরে আমরা পড়ব রিজিয়ন অ্যান্ড এম্পায়ার, অঞ্চল এবং সাম্রাজ্য। লার্জ স্টেট লাইক দোজ অফ চোলাস অ্যান্ড তুগলকস অর মুঘলস। তো চোলার সম্বন্ধে আমরা চ্যাপ্টার 2-তে পড়ব, তুগলক সম্বন্ধে চ্যাপ্টার 3-তে পড়ব, মুঘল সম্বন্ধে আমরা চ্যাপ্টার 4-এ পড়ব। এনকম্পাসড মেনি রিজনস, বিভিন্ন রিজনে তারা সেট আপ হয়েছিল, বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। সংস্কৃত প্রশস্তি চ্যাপ্টার 2-তে এটা পড়ব। ফর এক্সাম্পল অফ এ প্রশস্তি প্রেজিং দ্য দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবন। একটা এখানে আমরা পড়ব গিয়াসউদ্দিন বলবনের কথা লেখা আছে। গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 অবধি শাসন করেছিল। তো এটা কি, এটার মধ্যে কি আছে? এক্সপ্লেইন দ্যাট হি ওয়াজ দ্য রুলার অফ দ্য ভাস্ট এম্পায়ার। সে ছিল বড় একটা বিশাল এম্পায়ারের রুলার। দ্যাট স্ট্রেচেস ফ্রম বেঙ্গল ইন দ্য ইস্ট, গজনি মিন্স গজন্না ইন আফগানিস্তান। তো বেঙ্গল ছিল ওয়েস্ট বেঙ্গল, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের দিকে, বাংলাদেশ টাংলাদেশ নিয়ে। আর গজনি ছিল আফগানিস্তানে ইন দ্য ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া। অ্যান্ড ইনক্লুডেড অল দ্য সাউথ ইন্ডিয়া মিন্স দ্রাবিদা, সাউথ ইন্ডিয়াও এটার মধ্যে ইনক্লুড ছিল। পিপল অফ ডিফারেন্ট রিজনস মিন্স গোদা, আন্ধ্রা, কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, গুজরাট অ্যাপারেন্টলি ফ্ল্যাড বিফোর হিজ আর্মিস। তো এখানে যেমন গৌড়, অন্ধ্র, কেরাল, কর্ণাটকা এটসেট্রা অঞ্চলের শাসকগণ তারা সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সো here is a map. They are marked various places. So you can see these places according to the number in the map. Then at the same time they try to understand why rulers kept claiming to have control over different parts of the subcontinent. তো ওই সময়ে তারা বুঝতে পারলো যে কীভাবে রুলাররা মানে শাসকরা এখানে এসে তাদের আধিপত্য দাবি করত। দেন বাই 700 many regions already possessed distinct geographical dimensions and their own languages and cultural characteristics. তো 700 খ্রিস্টাব্দের নাগাদ প্রতিটি অঞ্চলেরই ওই নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, নিজস্ব ভাষা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। They were also associated with specific ruling dynasties, এবং তারা নির্দিষ্ট শাসকদের সাথে অ্যাসোসিয়েট ছিল। There were considerable conflict between these states. Occasionally, dynasties like the Chola, Khalji, Tughlaq, Mughal were able to build an empire that was pan-regional, spanning diverse regions. তো এখানে কি হয়েছে? আঞ্চলিক শাসকদের মধ্যে যেমন চোল, খলজি, তুগলক, মুঘল আঞ্চলিক বৈচিত্র্য নিয়ে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। নট অ্যাট অল এম্পায়ার ওয়ার ইকুয়ালি স্টেবল অ্যান্ড সাকসেসফুল। সবগুলা মিন্স সাম্রাজ্য এরকম সাকসেসফুল ছিল না, এর মধ্যে কয়েকটাই সাকসেসফুল ছিল। হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ দ্য রুলার অফ খলজি অ্যান্ড মুঘল ডাইনেস্টি? ট্রাই টু ফাইন্ড দিস আনসার। দেন when the Mughal Empire declined in the 18th century, যখন মুঘল সাম্রাজ্য 18th সেঞ্চুরিতে আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছিল, it led to the re-emerge of the regional states. তো তারপর রিজিওনাল স্টেটস, আঞ্চলিক স্টেট গড়ে উঠতে শুরু করলো। বাট দ্য ইয়ার্স ইম্পেরিয়াল প্যান রিজিওনাল রুল হ্যাড অল্টার্ড দ্য ক্যারেক্টার অফ দ্য রিজিয়ন্স। বাট ইম্পেরিয়াল মিন্স তো সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো ছিল সে রিজিয়নের চরিত্রকে মিন্স এটা একটু অল্টার্ড করেছিল। অ্যাক্রস মোস্ট অফ দ্য সাবকন্টিনেন্ট দ্য রিজিয়নস ওয়ার লেফট উইথ দ্য legacies of the big and small states that had ruled over them.
লেগেসিস মিন্স কি, পূর্বতন যারা রুলার ছিল তাদের তাদের লেগেসি এখানে রয়ে গিয়েছিল। দিস ওয়াজ অ্যাপারেন্ট ইন দ্য এমার্জেন্স অফ মেনি ডিস্টিংক্ট অ্যান্ড শেয়ার ট্রেডিশনস। তো এখানে অনেক ট্রেডিশন জিস মিন্স তাদের যে মানে ওয়ে অফ লাইফ ছিল সেটা রয়ে গিয়েছিল। ইন দ্য রিমস অ্যান্ড গভর্নেন্স, the management of the country, allied cultures and languages. Though the 1,000 years between 700 to 1750, the character of the different regions did not grow isolation. তাদের যে ক্যারেক্টারটা ছিল সেটা আইসোলেশনে যায়নি। Old and new religions. The 1,000 years of history that we are exploring witnessed a major developments in religious traditions. তো 1,000 বছরের মধ্যে অনেক ধার্মিক দিক দিয়ে ডেভেলপমেন্ট উন্নতি হয়েছিল। পিপলস বিলিভস ইন দ্য ডিভাইন ওয়াজ সামটাইমস ডিপলি পার্সোনাল। কখনো কখনো তাদের যে বিশ্বাস ছিল সেটা ব্যক্তিগত হয়ে উঠেছিল। বাট মোর ইউজুয়ালি ইট ওয়াজ কালেকটিভ। বাট আমরা যদি দেখি তাহলে সবগুলো মিলে একটা কালেকটিভ সেন্স ছিল। কালেকটিভ বিলিফ ইজ এ সুপার ন্যাচারাল এজেন্সি। রিলিজিয়ন ওয়াজ অফেন ক্লোজলি কানেক্টেড উইথ দ্য সোসাইটি অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন। তো ধর্ম সমাজ এবং ইকোনমিক অর্গানাইজেশন মিনস অর্থনৈতিক যে প্রতিষ্ঠান তার সাথে হ্যাঁ যোগাযোগ ছিল। অ্যাজ দ্য সোশ্যাল ওয়ালস অফ দিস গ্রুপস অল্টার্ড, সো টু ডিড দেয়ার বিলিভস। এবং যখন সোশ্যাল ওয়ার্ল্ড চেঞ্জ হলো তাদের বিলিফও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড দ্যাট ইম্পর্টেন্ট চেঞ্জেস অকার্ড ইন হোয়াট উই কল হিন্দুস্তান টুডে। তো আমরা আজ যে হিন্দুইজম বলি সেটার মধ্যেও ইম্পর্টেন্ট চেঞ্জেস এসছে। দিস ইনক্লুডেড দ্য ওয়ারশিপ অফ নিউ ডিউটিস। এর মধ্যে ছিল যে নতুন নতুন দেবদেবীদের পূজা। দ্য কনস্ট্রাকশন অফ টেম্পলস বাই রয়্যালটি। তো রাজারা বিভিন্ন টেম্পল কনস্ট্রাকশন করেছিল। দ্য প্রিস্ট, দ্য ডমিনেন্ট গ্রুপস ইন দ্য সোসাইটি। এবং যারা সোসাইটির মধ্যে একটু শক্তিশালী ছিল তারা এই মন্দির মঠগুলা নির্মাণ করেছিল। দেয়ার নলেজ অফ সংস্কৃত টেক্সট, তাদের যে সংস্কৃত বইয়ের যে নলেজ জ্ঞান, আর্নড দ্য ব্রাহ্মণস এ লট অফ রেসপেক্ট ইন সোসাইটি। ব্রাহ্মণদের যে সংস্কৃত টেক্সট সম্বন্ধে নলেজ সেটা সমাজে তাদেরকে রেসপেক্ট দিতে বাধ্য করেছে। দেয়ার ডমিনেন্ট পজিশন ওয়াজ কনসলিডেটেড বাই দ্য সাপোর্ট অফ দেয়ার প্যাট্রনস। এবং তাদেরকে যারা সাপোর্ট করতো, যেমন বিভিন্ন রুলার্স, নিউ রুলার্স সার্চিং ফর প্রেস্টিজ, তাদেরকে খুব সম্মান করতো। ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্টস অফ দিস পিরিয়ড ওয়াজ এমার্জেন্স অফ আইডিয়া অফ ভক্তি। তখন ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে। অফ এ লাভিং পার্সোনাল ডেইটি দ্যাট ডিভোটিস কুড রিচ উইদাউট দ্য এইড অফ প্রিস্ট অ্যান্ড এলাবোরেট রিচুয়ালস। তো এখানে বলা হয়েছে যে কোনো একজন ডিভোটি মিন্স ফলোয়ার যদি ভগবানকে ভালোবাসে তাহলে পুরোহিত ছাড়া মিন্স ব্রাহ্মণ ছাড়া সে ভগবানের কাছে পৌঁছে যেতে পারবে। দেন দিস ওয়াজ অলসো দ্য পিরিয়ড when new religions appeared in the subcontinent. নতুন নতুন রিলিজন মিন্স ধর্ম আমরা দেখতে পাবো। মার্চেন্টস অ্যান্ড মাইগ্রেন্টস ফার্স্ট ব্রট দ্য টিচিং অফ দ্য হলি কোরআন। যখন মার্চেন্টস মিন্স যারা বিজনেসম্যান ছিল এবং মাইগ্রেন্টস যারা বিদেশ থেকে এসেছিল তারা হলি কোরআনের টিচিংস ইন্ডিয়াতে নিয়ে এসেছিল ইন দ্য সেভেন সেঞ্চুরিতে তারা হলি কোরআন মিন্স ইসলাম ধর্মের যে মুসলিম রিগার্ড দ্য কোরআন অ্যাজ দেয়ার হলি বুক। মুসলিমরা কোরআনকে তাদের পবিত্র ধর্মগ্রন্থ বলে অ্যাকসেপ্ট করেছিল। অ্যাকসেপ্ট দ্য সভার্নিটি অফ দ্য ওয়ান গড। এবং তারা বলেছিল যে গড একজন। আল্লাহ হোস লাভ মার্সি অ্যান্ড বন্টি embrace all those who believed in him without regard the social background. তো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সেখানে কোনো ম্যাটার করতো না। আল্লাহ সবাই মিন্স আল্লাহর দরবারে সবার মিন্স জায়গা ছিল। মেনি রুলার্স ওয়ার প্যাট্রনস অফ ইসলাম অ্যান্ড দ্য ওলেমা লার্নড থিওলজিয়ানস অ্যান্ড জিউরিস্ট।
অনেক রাজারা ইসলামদের প্যাট্রন ছিল, মিন্স পৃষ্ঠপোষক ছিল। অ্যান্ড লাইক হিন্দুইজম, ইসলাম ওয়াজ ইন্টারপ্রিটেড ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ বাই ইটস ফলোয়ার্স। তো যারা ফলো করতো ইসলামকে, তাদের ইসলামের মধ্যেও কিছু কিছু পরিবর্তন এসেছিল। দেয়ার ওয়ার দ্য শিয়া মুসলিমস হু বিলিভড দ্যাট দ্য প্রফেট মোহাম্মদ সন ইন ল। তো প্রফেট মোহাম্মদের যে জামাতা, তাকে ফলো করতো শিয়া মুসলিমরা। আর Ali was the legitimate leader of the Muslim community, and the Sunni Muslims who accepted the authority of the early leaders means Khalifa of the community. তো এখানে কয়টা পার্ট হয়ে গেল, একটা শিয়া আর একটা সুন্নি। অ্যান্ড দ্য সাকসিডিং খালিফাস, তো এখানে সুন্নিদের মধ্যে খালিফা ছিল। There were other important differences between the various scholars of law, Hanafi and Safi, mainly in India, in theology and mystic traditions. তো মুসলিমদের মধ্যে আমরা কিছু কিছু চেঞ্জেস দেখতে পারি, যে তাদের মধ্যে দুইটা ভাগ ছিল, একটা শিয়া আর একটা সুন্নি। থিঙ্কিং অ্যাবাউট টাইম অ্যান্ড হিস্টোরিক্যাল পিরিয়ডস, historians do not see time just a passing of hours. তো হিস্টোরিয়ান টাইমকে এমন দেখেনি যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, days or years, as a clock or a calendar. Time also reflect changes in social and economic organization. টাইম কি হয়েছে, সমাজ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানকেও চেঞ্জ করে দিয়েছে। in the persistence and transformation of ideas and beliefs. তো সেখানে বিভিন্ন আইডিয়া এবং বিশ্বাস, সেটাও ট্রান্সফরমেশন হয়েছিল, মানে চেঞ্জ হয়েছিল একটা থেকে একটা। দ্য স্টাডি অফ টাইম অ্যান্ড ইজ মেড সাম হোয়াট ইজিয়ার বাই দ্য ডিভাইডিং দ্য পাস্ট ইন্টু লার্জ সেগমেন্টস। পাস্টকে তারা বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছে। দ্যাট পসেসড শেয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, যেটা মিন্স ভাগ করেছে, মিন্স যেটা সেম ক্যারেক্টারিস্টিক আছে সেটাকে একটা ভাগে মিন্স ইনক্লুড। ইন দ্য middle of the 19th century, the 19th century middle means 1850, British historian divided history of India into three periods. তো ব্রিটিশদের যে ঐতিহাসিক, সে ইন্ডিয়ার হিস্ট্রিকে তিনটা ভাগে ভাগ করেছে, হিন্দু, মুসলিম অ্যান্ড ব্রিটিশ। দিস ডিভিশন ওয়াজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট দ্য religions of rulers were the only important historical change and that there were no other significant developments. তো তারা কিসের উপর ডিপেন্ড করে এটাকে চেঞ্জ করেছে, যে রিলিজিয়ান মিন্স রুলার কোন রিলিজিয়নকে ফলো করে সেটার উপর ডিপেন্ড করে হিস্ট্রিকে ক্লাসিফাই করেছে। ইন দ্য ইকোনমিক সোসাইটি অর কালচার সাচ ডিভিশনস অলসো ইগনোর দ্য রিচ অ্যান্ড ডাইভার্সিটি অফ দ্য সাবকন্টিনেন্ট। তো সেখানে রিচ, পোর আর ডাইভার্সিটি ছিল আমাদের এই উপমহাদেশে, সেটাকেও ইগনোর করেছে। দেন few historians follow this periodization today. কেউ এখনও এটাকে ফলো করে। most looks to economic and social factors to characterize major elements to different monuments of the past. তো অনেকে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস এর উপর ডিপেন্ড করে হিস্টোরিকে ক্লাসিফাই করতে চেয়েছিল। দ্য হিস্টোরিয়ান ইউ রিড লাস্ট ইয়ার included a wide range of early societies, hunter-gatherers, early farmers, people living in town and villages, early empires and kingdoms. The historian you will be studying this year are often describe the medieval. তো আমরা এখানে যেটা পড়বো সেটা মধ্যযুগ হিসেবে পড়বো। Okay, then these 1000 years of Indian history witnessed considerable changes. এখানে আগেই বলেছি যে এখানে অনেক চেঞ্জ আমরা দেখতে পাবো। তো 16th century, 18th century were quite different from 8th and or 11th centuries. 16th আর 18th century, 8 আর 11th century থেকে অনেকটাই ডিফারেন্ট। Therefore, describing the entire period as one of the historical unit is not without its problem. Moreover, the medieval period is often contrasted with the modern period. তো medieval period modern পিরিয়ডের সাথে তুলনা করা হয়। ওকে, সো ফোর্থ আমরা বুঝতে পারলাম যে হিস্ট্রিকে এভাবে ডিভাইড করলেই ভালো, যেমন অ্যানশাইন্ট, মডার্ন অ্যান্ড অ্যানশাইন্ট, মেডিয়েবল অ্যান্ড মডার্ন।
During these 1,000 years, the society of the subcontinent were transformed often, and economies in several regions reached a level of prosperity that attracted the interest of the European trading companies. তো এই সময়টার মধ্যে ইকোনমিক দিক দিয়ে অনেক উন্নতি হয়েছিল, যা ইউরোপিয়ানদেরকে আমাদের ইন্ডিয়াতে অ্যাট্রাক্ট করেছিল। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে, যে কিভাবে পাস্ট আস্তে আস্তে মেডিয়েবল অ্যান্ড দেন মডার্নে চেঞ্জ হলো। তো আমাদের শিক্ষার বিষয় ছিল এখানে 700 সিই থেকে 1750 অবধি যে পরিবর্তন হয়েছিল, আমাদের সমাজ ব্যবস্থা কীভাবে চেঞ্জ হয়েছিল, সেখানে ইকোনমিক ফ্যাক্টর, সোশিয়াল ফ্যাক্টর কীভাবে দায়ী ছিল সেটাই। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য টুডেজ ক্লাস। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। হিস্ট্রি ক্লাসেসগুলো একটা চ্যাপ্টার একদিনে ডিসকাস করতে অনেকটা সময় লেগে যায়, বাট কিছু করার নেই। যদি সেপারেটভাবে ভিডিওটা বানানো হয় তাহলে ইন্টারেস্টিং লাগবে না পড়তে। তো একটু ধৈর্য ধরে এই ভিডিওটা একসাথে দেখার চেষ্টা করবে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, do comment and share this video with your friends and family, and don't forget to share my channel. Thank you.